ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে তোমাদের আমি যে অংশটা পড়াবো তার সিলেবাস। ঠিক আছে, কোর্স কোড হচ্ছে AU102। AU কেন? AU হচ্ছে এটাকে বলে অডিট কোর্স। AU মিন্স অডিট। এটা কোনো বেসিক সায়েন্স সাবজেক্ট নয়, ইঞ্জিনিয়ারিং সায়েন্স সাবজেক্ট তো নয়, এর মধ্যে পড়ে না। আচ্ছা, এই সূত্রে একটা কথা বলি, তোমরা জানি না তোমরা জেনেছো কিনা, আমি একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে সেমিস্টার 1 ছিল, তত পেপার ছিল, কোর্স গুলো ছিল, তাদের কোড গুলো যদি তোমাদের মনে পড়ে, প্রচুর তো কোড লিখেছো, ম্যাক্সিমামই ছিল বিএস, বেসিক ইয়েস ম্যাম, সায়েন্স। সায়েন্স। আর হিউম্যানিটিসে এইচইউ বলে ছিল। যাই হোক, তো এটা বেসিক্যালি ছিল বেসিক সায়েন্সের উপর ফার্স্ট সেমিস্টারটা, যেগুলো আমাদের মানে কি বলবো বেসিক নলেজ, যেগুলোর ওপর আর কি স্ট্রাকচারটা দাঁড়াবে ভবিষ্যতে বা আগামী 3 বছরে, সেগুলোর কিছু জিনিস ছিল। নতুন সিলেবাসের কিছু ভালো দিক এগুলো। নতুন যে তোমাদের যে কোর্সটা, তো তোমরা তো জানোই যে এই প্রথম তোমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ যারা অল ইন্ডিয়া একটাই সিলেবাস পড়বে। সেকেন্ড সেমিস্টার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স সাবজেক্ট। এগুলোর কোড দেখবে যখন বাকি সাবজেক্ট টিচাররা দেবেন, তখন দেখবে ইএস দিয়ে হবে, ইঞ্জিনিয়ারিং সায়েন্স। এটা পুরোটা সিলেবাসটা এলে তোমাদেরকে নিশ্চয়ই একাডেমিক কাউন্সিল প্রোভাইড করবে, আপাতত একটু শুনে নাও। ইঞ্জিনিয়ারিং সায়েন্স, এই পেপারটা আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অডিট কোর্স। দিস ইজ ম্যান্ডেটারি নন ক্রেডিট কোর্স। নন ক্রেডিট মানে কি? নন ক্রেডিট মানে হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং এর সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়। দিস ইজ বেসড অন ইয়োর আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট। তুমি সাবজেক্টটা কি পড়বে, তারপর এটাকে তুমি কিভাবে তোমার মেইন স্ট্রিমে অ্যাপ্লাই করবে সেইটা, এটার সাথে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং রিলেটেড নয়। তাই জন্য এটাকে অডিট কোর্স বলা হয়। পরবর্তীকালে যখন ট্রেডে ঢুকবে তখন আরো এরকম একটা দুটো অডিট কোর্স যাবে। অডিট কোর্সের মানে খুব সংক্ষেপে বোঝালে সেটা ডাইরেক্টলি নয়, বাট তোমাকে কাজকর্ম করতে গেলে এই নলেজটা দরকার, একটা অডিটারি নলেজ তোমার দরকার চলতে গেলে, কোথায় কি হচ্ছে কেন হচ্ছে, যেটা আমি অলরেডি আগের দিন বলেছি। তো সেইটাই হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। লেকচার দুটো সপ্তাহে, যখন পার্মানেন্ট রুটিন হবে তখন লেকচারে মানে দুটো ক্লাস থাকবে উইকে। ঠিক আছে? আচ্ছা, এটার আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা সেটা ডিটেল যখন পাবলিশ হবে আমি দেখিয়ে দেবো, আপাতত শুনে রাখো। সেটা হচ্ছে আপাতত আমাদের কাছে যা ইনফরমেশন আছে তাতে এই অংশটা তোমাদেরকে দেওয়া হবে অ্যাজ এ নলেজ জেনারেটর। মানে এটা ডেইলি অ্যাসেসমেন্ট, ডেইলি অ্যাক্টিভিটির ওপর এটা হবে। ডেইলি অ্যাসেসমেন্ট মানে রোজকার ক্লাসে কিরকম তোমাদের পার্টিসিপেশন, অ্যাটেন্ডেন্স তো আছেই, ছেড়ে দাও, সে তো সবার ক্ষেত্রে কমন অ্যাটেন্ডেন্স। তারপর ধরো রেগুলার অ্যাসাইনমেন্টস কিছু দেওয়া হবে, সেগুলো কি, তারপরে ক্লাসে কিরকম তোমরা কমিউনিকেট করছো, তার উপর বেস করে এটার একটা ইভ্যালুয়েশন হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। এটার সেই অর্থে এখন অব্দি যা ইনফরমেশন আছে সেই অর্থে কোনো একদিনের থিওরি এক্সাম হবে না, রিটেন রিটেন এক্সাম এটার হবে না। এটার হচ্ছে ডেইলি অ্যাসাইনমেন্ট, সারা সেমিস্টার জুড়ে যা জমা হবে, তারপরে ভাইভা হ্যানা ত্যানা, সেটা ডিটেলটা আমি পরে দিয়ে দেবো। আমাদের কাছে আগে আরেকটু ইনফরমেশন আসুক, তারপর আমি দেবো। তো এইভাবে চলবে। এর মধ্যে কি কি কাজ দেওয়া হবে, কি কি তোমাদের ডকুমেন্ট আমাকে জমা করতে হবে, মানে অনেকটা ধরে নাও ল্যাব টাইপের ডিলিংস হবে এটার সাথে। কারণ এটার টুকরো টুকরো নলেজ যা তোমরা নেবে সেটা তোমরা পরে গিয়ে তোমাদের কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করবে, তার জন্য এটাকে তোমাদের প্র্যাকটিক্যাল হিসাবে, হ্যান্ডস অন ট্রেনিং হিসাবে এটাকে তোমাদের গভর্নমেন্ট বা এআইসিটি, স্টেট কাউন্সিল যাই বলো, তোমাদের কাছে এটা উপস্থাপিত করেছে। সব জায়গায় এই কোর্সটা মানে বা অডিট কোর্স বলতে যা বোঝায় সেটা এইভাবেই চলে যে কোনো করতে। বাট এটাতে সোজা কথায় যেটা যদি শুনতে চাও তাহলে এটাতে পাস করতেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কি আছে আমাদের, দেখো। ফার্স্ট আছে ইউনিট 1, ইকোসিস্টেম। ইকোসিস্টেম স্ট্রাকচার এগুলো আগেও পড়েছো, ফুড চেন, ফুড ওয়েব, অ্যাকোয়াটিক, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, কার্বন, নাইট্রোজেন, সালফেট, এগুলো মাধ্যমিক রিলেটেড কিছু জিনিস এখানে আছে। এটা আমরা এখন ধরবো না, সহজ জিনিসগুলো সবার শেষে ধরবো, যেগুলো আমরা অলরেডি জানি আমরা এখন সেগুলো নিয়ে পড়বো।
এরপর চলে আসি, এইগুলো দেখো ইউনিট 2 আজকে শুরু করব। ইউনিট 2 তে কি আছে? এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন। এখানে যদি সিলেবাসটা তোমরা ডিটেলে পড়ো তাহলে একটা জিনিস দেখতে পাবে, তোমরা পরিবেশ বা দূষণ নিয়ে আগে যেরকম পড়তে, কি হয়, কেন হয়, কি করে থামাবো, করকমের হয়, এই ধরনের গোদা জিনিসগুলো নেই এখানে। কিছু ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড বা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ হয় এরম ওরিয়েন্টেড কিছু জিনিস এখানে আছে। সিলেবাসটা একদিক থেকে দেখতে গেলে কিন্তু চিরাচরিত সিলেবাসের মতো লাগে না দেখতে। যেমন ধরো ডেফিনেশন অফ পলিউশন, সে তো জানি। পলিউটেন্ট কি, এত বাতাসে যে আছে এর মধ্যে পলিউটেন্ট কারা তোমাকে জানতে হবে, যেগুলো আমাদের ডেইলি লাইফে বা ইঞ্জিনিয়ারিং লাইফে আমাদের ভবিষ্যতে লাগবে। ন্যাচারাল সোর্স, ম্যানমেড সোর্স। তারপরে যেগুলো এখন কমন টপিক, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস, ওজোন ডিপ্লিশন, অ্যাসিড রেন, এরা। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে পলিউটেন্টস এমিশন। যেই পলিউটেন্টস গুলো বেরোচ্ছে সেগুলো কোথায় বেরোচ্ছে, কি হচ্ছে, তাদের কি গতিবিধি, সেটাই হচ্ছে এই পার্টিকুলেট পলিউটেন্টস, PM10, PM2.5, এইগুলো। তার এফেক্ট, তার কন্ট্রোল। মানে এখন ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলো মেইনলি পলিউশনের উপর যে অংশটার উপর খুব নজর দেয়, সে যে ধরনের ইন্ডাস্ট্রি হোক, সেটা খাওয়ার বিস্কুট থেকে ধরে স্টিল ইন্ডাস্ট্রি বলো, মেডিসিন ইন্ডাস্ট্রি থেকে বলো, সবকিছু যে অংশটাতে বেশি ওদের গুরুত্ব দিতে হয়, যে সেক্টরটার জন্য ওদেরকে লোক রাখতে হয়, বিশেষ ধ্যান দিতে হয় ডিউ টু পলিউশন কন্ট্রোল, গভর্নমেন্টের স্ট্রিকচার, সেই অংশটুকু তোমাদের দেওয়া হয়েছে, যেগুলো তোমরা পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে গেলে দেখতে পাবে। নেক্সট, গ্যাসিয়াস পলিউটেন্ট। পলিউটেন্টস তো দু রকমের হয়, একটা হচ্ছে ধুলো, যেটা তুমি তোমার আশেপাশে দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে যেটা গ্যাস, যেটা তুমি দেখতে পাও না। তো এই দু ধরনেরই তাদের কি গতিবিধি হয়, তাদেরকে কি করে আমরা কন্ট্রোল করি, এইসব আমরা করব। নেক্সট চলে আসবো নয়েজ। নয়েজের, আচ্ছা এয়ার এই অংশটুকুতেই শেষ। হাউ টু প্রিভেন্ট এয়ার পলিউশন, হাউ টু কন্ট্রোল এয়ার পলিউশন, এগুলো নিয়ে কেউ সেরকম এখানে দেখো নেই। কারণ ওই ধরনের ওই 10টা পয়েন্ট লিখলাম, 2-3 নম্বর পেয়ে গেলাম, সেইটা এখানে আর নেই, ওটা ছেড়ে চলে এসছে। অতএব ওই চিরাচরিত যাদের মনে হচ্ছে যে সেই স্কুলের জিনিসগুলো আবার পড়িয়ে ছাড়বে, সেগুলো কিন্তু এখানে নয়। নেক্সট হচ্ছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন হচ্ছে কি দিয়ে আমরা মাপি। এই যে কালী পুজো আসছে, বাজি ফাটালেই দেখবে নিচে পুলিশ বেল বাজায়, টুক করে চলে আসে, তুমি যে কখন আগে ফাটিয়েছো সেটা ধরলো কি করে, ঠিক আছে, বা আদৌ যে সাউন্ডটা খুব বেশি ছিল সেটাও বুঝলো কি করে, এবং কেন আজ এত হর্ন বলো, গাড়ির আওয়াজ, ফায়ার ক্র্যাকার্স এর আওয়াজ, ইন্ডাস্ট্রির বিভিন্ন নয়েজ, এগুলো নিয়ে কেন এত মানুষ মাতামাতি করে, সেইটা আমরা এখান থেকে জানতে পারবো। এফেক্ট নয়েজ পলিউশন রুলস, এই যে বলেছিলাম কিছু রুলস আছে, মানে ওই যে আইনি ধারা হয় না তো, অ্যাক্ট, সেই অ্যাক্ট কিছু আছে, সেগুলো আমাদের জানতে হবে। কেন? ইন্ডাস্ট্রিয়াল সেকশনে যখন তুমি যাবে তখন এই ধারাগুলো জানা আমাদের খুব প্রয়োজন। কোনো সময় কোনো প্রবলেম হলে এই রুলস অ্যান্ড রেগুলেশন যদি মানে মিনিমাম কিছু জেনে রাখো, তাহলে তোমার লড়তে সুবিধা হবে। ধরো সাপোজ তোমার কাছে একটা অর্ডিন্যান্স এলো যে তোমার ফ্যাক্টরি থেকে আওয়াজ বেশি হচ্ছে, লোকাল কেউ কমপ্লেন করেছে, হ্যাঁ, সেটা ধরো গ্রিন বেঞ্চ মানে যেটা কোর্টে উঠলো কেসটা, তখন তোমাকে তো কোম্পানির হয়ে সেখানে যেতে হবে। তো সেই সময় এই রুলস অ্যান্ড রেগুলেশনের প্রিলিমিনারি নলেজ গুলো তখন তোমার কাজে আসবে। একদম না জানলে তোমার কি হবে, ও যা বলবে তোমাকে চোখ বুঝে মেনে নিতে হবে। ও যদি বলে বেশি, তুমি বলবে হ্যাঁ বেশি। এখন আমাদের যারা হয়, যারা আমাদের যেসব ফ্যামিলিতে ধরো আইন কানুনের মানে ডাইরেক্ট রোড এনগেজ নয়, তারা আমরা সবসময় অ্যাভয়েড করি। কেন অ্যাভয়েড করি? আমরা জানি না, নিয়মটা জানতে হবে, উকিল হায়ার করতে হবে, সে যা বলবে তার উপর বিশ্বাস করতে হবে, এই জন্য আমরা অ্যাভয়েড করি। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তো টুকটাক এই জিনিস চলতেই থাকবে, তার জন্য প্রত্যেককে বেসিক নলেজ রাখতে হবে। নেক্সট ইউনিট 3 কি আছে? ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন। যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলোর ওয়াটার পলিউটেন্টস হেভি, মানে খুব পলিউটেন্ট ওয়াটার এরা রিলিজ করে, ওয়েস্ট ওয়াটার এরা রিলিজ করে, সেগুলোর কি কি প্যারামিটার দেখতে লাগে, কি কি প্যারামিটারের উপর বেস করে আমরা একটা জলকে পলিউটেন্ট ডিক্লেয়ার করি,
এবং মনে রাখবে এগুলো কোনোটাই তোমাদের যে যে দেখছো না সেকেন্ড পয়েন্টটা ওয়াটার পলিউশন প্যারামিটার, এই কোনোটাই কিন্তু তোমাদের ড্রিঙ্কিং ওয়াটারের নয়, সবই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস এ দেখার প্যারামিটার। তার মানে তুমি সিলেবাসটা যদি একটু কল্পনা করো, মানে বুঝে দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে পুরোটা জিনিসটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেকশনে নিয়ে গেছে। জেনারেল ডে টু ডে লাইফে কিন্তু এই যে বিওডি, সিওডি, আয়রন, আর্সেনিক, ফ্লোরাইড এগুলো দেখতে লাগে না। তোমার খাওয়ার জলের ফ্লোরাইড চেক করতে লাগে না, যদি না সেরকম কোনো সোর্স থেকে তুমি জল খেয়ে ফেলো। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, এই যে ইন্ডাস্ট্রি থেকে যে বেরোচ্ছে দু ধরনের পলিউটেন্টস, এয়ার আর ওয়াটার, এয়ারকে কিভাবে ধরবে, ওয়াটারকে কিভাবে তুমি ট্রিটমেন্ট করে ছাড়বে। এয়ারের সেই অর্থে ট্রিটমেন্ট হয় না, আর ওদের একটা কন্ট্রোল করতে হয়, মানে খানিকটা আমি আটকে দেবো, বাকিটা বেরিয়ে যাবে। আর ওয়েস্ট ওয়াটারের হচ্ছে পুরোটাই ট্রিটমেন্ট বেসড। তো এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি তোমার ইন্ডাস্ট্রির এফ্লুয়েন্ট একটা লিমিটেড অ্যামাউন্টে হয়, তাহলে সেই ওয়াটার কালেক্ট করে তোমাকে ট্রিটমেন্ট প্ল্যান্টে দিয়ে আসতে হবে। তুমি তার খরচা বহন করবে, তারা তোমার হয়ে ট্রিটমেন্ট করে ওটাকে ডিসপোজ অফ করবে। যদি তোমার ইন্ডাস্ট্রিয়াল সেকশন খুব বড় হয়, হিউজ এরিয়া, হিউজ প্রোডাকশন হয়, তাহলে তোমার এই ট্রিটমেন্ট প্ল্যানটা ছোট করে তোমার ইন্ডাস্ট্রির মধ্যেই রাখতে হবে। কোন অবস্থায় কি করতে হয় সেটা আমরা জানবো। আচ্ছা, এই যে নামগুলো দেখছো সেকেন্ডারি, প্রাইমারি, টার্সিয়ারি, এগুলো যখন পড়বো তখন ট্রিটমেন্টের অনেক রকম স্টেপ আছে। নেক্সট হচ্ছে সয়েল পলিউশন। সয়েল পলিউশন হচ্ছে এই ওয়াটারের সাথেই বা খানিকটা এয়ারের সাথে রিলেটেড। ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইনসেকটিসাইড, এগুলো যে সমস্ত প্রোডাকশন ইয়ে পরবর্তীকালের সাথে জুড়বে তাদের ক্ষেত্রে এটা ম্যাটার করবে। তো এই সংক্রান্ত কিছু আছে। নেক্সট দেখো, আমি যেটা তোমাদের বলেছিলাম না যে কিছু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বিশেষ করে এদের ক্ষেত্রে পরবর্তীকালে অপটিমাইজেশন অফ রিসোর্স খুব কাজে। তুমি এমন একটা লাইট, এমন একটা ছোটখাটো অ্যাপ্লায়েন্স যেগুলো তোমরা তৈরি করছো প্রতি মুহূর্তে, তুমি সেটার কিভাবে অল্টারেশন করলে সেটার রিসোর্স সেভিং হয়। কোল, তারপর ধরো পেট্রোল, এই ধরনের চিরাচরিত থেকে তুমি কিভাবে সরিয়ে আনতে পারো কমন পিপুলের ইউজকে, সেই ধরনের জন্য কিছু রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি তোমাদেরকে আবার পড়ানো হবে। সোলার এনার্জি, বেসিক নলেজ, এগুলো সবই বেসিক নলেজ। সোলার পন্ড, হিটার, ড্রায়ার, বায়োমাস, বায়োমাস মানে হচ্ছে তোমার গোবর গ্যাসও আছে, বা বিভিন্ন ধরনের ভেজিটেবল সেগুলোকে থেকেও যে বায়োমাস তৈরি হয়, তাকেও কি করে আমরা এনার্জি হিসাবে ব্যবহার করতে পারি। উইন্ড এনার্জি, উইন্ড এনার্জি ব্যবহার হয় ঠিকই, কিন্তু ওর একটা লিমিটেশনস আছে, সব জায়গায় উইন্ড এনার্জি হয় না। কিভাবে তুমি সেটাকে ম্যাক্সিমাইজ করতে পারো সেটা একটা। দেখো সোজা কথা, যে কোনো ইনোভেশন দুজনের ওপর দাঁড়িয়ে আছে। এক, যে পয়সা ঢালবে, দ্যাট দ্য বিজনেসম্যান। আর সেকেন্ড, যার টেকনিক্যাল নলেজ আছে। এই দুজনের উপর দাঁড়িয়ে একটা মানে যে কোনো ধরনের ইনোভেশন বলো, রেনোভেশন বলো, যাই বলো, ডিপেন্ড করে। যে বিজনেস মাইন্ড, যে পয়সা ঢালবে, সে কিন্তু এগুলো জানবে না, তার জানার দরকার নেই। তার কাছে সেই মানিটারি পাওয়ারটা আছে, সে তোমাদের মতন কিছু লোককে অ্যাপয়েন্ট করবে টু ডু অল দিস, টু ফুলফিল অল দিস। তো তোমাদের লাগবে এই নলেজটা, সে মানুষটার লাগছে না। সে শুধু বলবে আমাকে কি লাগবে বলো, এটা কেন লাগবে, এটা ছাড়া হবে না কেন, আমাকে বুঝিয়ে দাও, আমি ইনভেস্ট করছি। আচ্ছা, তার জন্য এই বেসিক কনসেপ্ট অফ সাম রিনিউয়েবল এনার্জি সোর্স তোমাকে জানতে হবে, যে তুমি কিছু অল্টারেশন অ্যাডিশন করতে পারো কিনা। এটা সবার ক্ষেত্রেই বলছি, আমি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ইউনিট হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা সবার ক্ষেত্রে লাগে, সব ইন্ডাস্ট্রিতে আছে সলিড ওয়েস্ট, বাড়িতেও আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। যেটা বলেছিলাম আইএসও 14000, যে তুমি যে প্রোডাকশনটা করছো সেটা যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তুমি প্রমাণ করতে পারো, দেন ইউ উইল গেট আইএসও 14000 or 14001 সার্টিফিকেশন। তো এটা কি বেনিফিট, এটা পেলে আমার ইন্ডাস্ট্রির কি লাভ হবে, কিভাবে আমি এটা পেতে পারি, কিছু বেসিক নলেজ এখানে আছে। আর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট,
অ্যাক্ট, যে বললাম না কিছু রুলস, এখানে আমরা জেনারেলি কিছু রুলস পড়বো। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ছাড়া কি করে ডাম্প করতে হয় এগুলো ছাড়া ম্যাক্সিমামই রুলস গুলো পড়বো। ইয়ার প্রিন্সিপল, তারপরে এয়ার কোয়ালিটি অ্যাক্ট। বাই চান্স যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে অ্যাক্টের নলেজ তোমাকে হেল্প করবে ফাইট করে বেরিয়ে আসতে। বা যদি পলিউশন লেভেল তোমার ইন্ডাস্ট্রি ছাড়িয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো, তাহলে তার সে ছাড়িয়ে যাচ্ছে এটা বোঝার জন্য তোমাকে এই অ্যাক্ট গুলো জানা জরুরি। ঠিক আছে? তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, সিগন্যাল ক্রস করতে তোমাকে বারো লাল দেখলে দাঁড়াতে হবে। তা লাল দেখলে কেন দাঁড়াতে হবে? কারণ উল্টো দিকে তখন লেন থেকে গাড়ি আসবে। এবার উল্টো দিকে লেন থেকে গাড়ি আসলে কি সমস্যা হতে পারে? তুমি যদি এই লাল সিগন্যালটা না মেনে বেরিয়ে যাও তাহলে তোমার আফটার কনসিকুয়েন্সেস কি হতে পারে? তার জন্য তুমি মোটর ভেহিকলস অ্যাক্টের কিছু নিয়ম জানো, যে আমার এত টাকা ফাইন হতে পারে যদি আমি পরপর এরকম কয়েকটা করি, তাহলে পেছন থেকে নেক্সট সিগনালে পুলিশ এসে ধরবে। হুম, এই নিয়মটা তো তুমি জানো, জানো বলেই না সিগনালে দাঁড়াও। এখানেও তাই, এখানে যদি নিয়মগুলো জানো তাহলে ওখানেও তুমি এই পলিউট্যান্ট এমিশনের সময় সিগন্যাল গুলো কোন সিগনালে গিয়ে থামতে হবে সেটা বুঝতে পারবে। এই তোমাদের ফুল সিলেবাস। এখানে কিছু সাজেস্টেড বুকস রেফারেন্সেস দিয়েছে। আপাতত এগুলো দরকার নেই, কলেজ খুললে আমি একটা দুটো কলেজে এনে আগে আমাকে দেখতে হবে। তোমাদের এই বইগুলোর এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। ফার্স্ট সেমিস্টার যেভাবে কাটিয়েছো ওই পিপিটি দেখে সেইভাবেই কাটাবে, অসুবিধা হবে না। আচ্ছা, কিছু ওপেন সোর্স সফটওয়্যার আছে, এই যে পলিউশন সিপিসিবি, এটা আমি একদিন দেখিয়েছিলাম। পলিউশন কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সাইট। সেইখানে এই ধরনের রুলস রেগুলেশন যেগুলো আপডেট হয় সেগুলো জানতে পারে মানুষ। আদারওয়াইজ জানা খুব মুশকিল, এগুলো খবরের কাগজে বেরোয় না। ঠিক আছে? আচ্ছা, আর এখানে কিছু কিভাবে নিতে হবে, অনলাইন ওগুলো বাদ দাও। কোর্স আউটকাম ফাউটকাম এই তোমাদের দেখে লাভ নেই। এই ড্রাফট সিলেবাস, এরা কারা কারা মিলে এই সিলেবাসটা ফুল এন্ড ফাইনাল করেছে সেই কিছু লোকের লোকজনের নাম দেওয়া আছে। এই এই হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাসটা পরে যখন টোটাল সিলেবাস কি তোমরা এখনো পেয়েছো? পাওনি তো? আমি শেয়ারিংটা স্টপ করলাম। টোটাল সিলেবাস পেয়ে গেছি ম্যাম। তার মধ্যে এটা আছে না বোধ ম্যাম হয়। দেখেছিলাম বাট ভুলে গেছি ম্যাম, একবার দাঁড়ান দেখে আমি বলছি। আচ্ছা, যদি থাকে তাহলে আমি আর পোস্ট করব না, যদি না থাকে আমি পোস্ট করবো। এটা নাও থাকতে পারে, বিকজ এই অডিট কোর্স গুলো একটা অন্য জায়গায় থাকে, সেখান থেকে তুলে এনে দিতে হয় কোনটা কোন সেমিস্টারে। আচ্ছা, এই গেল আমার। আহ এবার আমি সাবজেক্টটা শুরু করবো। ঠিক আছে, আমি আবার শেয়ারিং চালু করছি। অ্যাট প্রেজেন্ট আছে হচ্ছে 45 জন মতন। তো একটা কিছু চেক করেছিলেন? ইয়েস ম্যাম, ওই পার্টটা আছে সিলেবাসে। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, মিটে গেল। আছে আছে ম্যাম। আচ্ছা, তাহলে আর কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে চলবে। এর ওপর আপাতত আমি আবারও বলছি, আপাতত থিওরি এক্সাম হচ্ছে না, কিন্তু রেগুলার অ্যাসেসমেন্ট থাকবে। তো ক্লাস করা, প্রপারলি রেসপন্স করা, যারা করো তাদেরকে নিয়ে অসুবিধা নেই, যারা করো না তারাও একটু নিজের প্রেজেন্স জানাবে। এটা সব ল্যাবের ক্ষেত্রেই কিন্তু এটা হবে। এটা নতুন ইমপ্লিমেন্টেড, গত বছর তাড়াহুড়ায় নামিয়েছে বলে এটা ইমপ্লিমেন্ট হয়নি, এই বছর দেখবে গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করে ছাড়বে। তোমরা নিশ্চয়ই এক্সাম স্ট্রাকচারটাও দেখেছো, ইন্টারনালে কি থাকবে, এক্সটার্নালে কি থাকবে, কত মার্কসের হবে, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, ওরে দে রে ওরে দে রে। ঠিক সাথে হবে তো পরীক্ষাটা এই এনভায়রনমেন্টাল সায়েন্সটা। হ্যাঁ, কিসে হবে বুঝলাম না। আমি বলছি যে ম্যাম এই মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের যে পরীক্ষাটা রয়েছে এটা কি ম্যাম হুম, কেমিস্ট্রির সাথে যোগ করা থাকবে? না না না, কেমিস্ট্রিটা এইবার নেই। এইবার তোমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্স রিলেটেড কিছু পেপার থাকবে, সেটা তোমরা সিলেবাসে দেখতে পাবে। এবং তার সাথে একটা অডিট কোর্স থাকবে, যেটা ম্যান্ডেটারি পাস করতেই হবে। সেটাকে ল্যাব পেপার হিসাবে ট্রিট করা হবে। সেটা হচ্ছে তোমাদের এই সেমিস্টারে আছে হচ্ছে একটাই অডিট কোর্স, সেটা হচ্ছে এইটা। ট্রেডে গিয়ে আরো একটা দুটো পাবে। একটা বোধহয় থার্ড ইয়ারের বা কিছুতে আরেকটা অডিট কোর্স করবে, ওই ইন্ডিয়ান
কনস্টিটিউশনের উপর। ঠিক আছে, আপাতত যেটা আছে সেটা আমি শুরু করি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা, আশা করি ইয়েস ম্যাম, দেখতে দেখা পাচ্ছ। যাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট আমি শুরু করছি ইউনিট 2। ইউনিট 2টা আগে করাবো, এয়ার করাবো। এয়ারটা যথেষ্ট বড়, বুঝতেই পারলে। এরপর আছে নয়েজ, তারপর করাবো ওয়াটার, সয়েল, যেগুলো বেশি রিলেটেড, বেশি ইন্টারেস্টিং, সেগুলো আগে করাবো। তারপরে ধরো তোমার 5, হ্যাঁ, তারপরে ওই রিনিউয়েবল সোর্স, সেগুলো সম্বন্ধে যতটুকু নলেজ দরকার। তারপরে আইএসও বা অ্যাক্ট গুলো পড়াবো। শেষে ওই নাইট সাইকেল টাইকেল ওইগুলো আমি শেষে পড়াবো, বা যদি সময় না থাকে তখন আমি দিয়ে দেবো, কারণ ওগুলো তোমরা অলরেডি জানো। আচ্ছা, শুরু করি ইউনিট 2, এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন। টপিক হচ্ছে এয়ার। ওকে, ফার্স্ট দ্যাট ইজ ডেফিনেশন। এখান থেকেই ভালো করে শুনবে, যাতে এখান থেকেই পড়াশোনাটা হয়ে যায়। ডেফিনেশন কি? পলিউশন অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ছোট ছোট ভাইভা বা এই সময় আসবে। এগুলো, এই সব ইনফরমেশন গুলো তোমাদের যখন চাকরি রিলেটেড হয়, অ্যাক্টি বলো বা জেনারেল অ্যাওয়ারনেস বলো, এক্সটেম্পো মতো, তাতেও কিন্তু এই টপিক গুলো খুব কমন। কারণ এই জানবে, এই একটা পেপার তোমাকে যেখানে সেখানে ধরতে পারে, কারণ এটা সম্বন্ধে একটা নলেজ সবার থাকে, সবাইকেই বিভিন্ন বিভিন্ন সময় এটা পড়ে আসতে হচ্ছে, সে যে স্ট্রিমেরই হোক, যে ফিল্ডেরই হোক। ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা টপিক। এগুলো ছোট ছোট যখন চাকরির পরীক্ষায় লাস্ট গ্রুপ ডিসকাশন হয়, তখন একটা ছোট এক্সটেম্পো মতো দেবে, সেটা দেবে হয়তো এই রিলেটেড, যাতে সব ধরনের স্টুডেন্ট এটা সম্পর্কে কিছু না কিছু বলতে পারে। এখান থেকে টুকটুক ছোট জিনিস জিজ্ঞাসা করে বসে, দেখে যে কতটা এরা অ্যাওয়্যার ছিল। জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটি, এসবের জন্য কিন্তু এগুলো লাগে। তো পলিউশন ওয়ার্ডস কোথা থেকে এসছে? দ্য পলিউশন ওয়ার্ডটা এসছে ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড দ্যাট ইজ পোলিওর, হ্যালো ম্যাম। POLUERE। হ্যাঁ, বলো। ম্যাম বলছি, আপনি কি কোনো নেক্সট স্লাইডে গেছেন, না একটা স্লাইডে ফার্স্ট স্লাইডটাই দেখাচ্ছেন? না, নেক্সট স্লাইডে তো গেছি। ম্যাম, আমার এখানে তো আপডেট হয়নি। সবার কি হয়েছে আপডেট? সবাই কি দেখতে না পাচ্ছে এই ম্যাম, মুহূর্তে? ফার্স্ট স্লাইডে ম্যাম ফার্স্ট না, আবার আটকে গেল, দাঁড়াও, কি যে সমস্যা। ম্যাম এবার হয়েছে, ম্যাম এবার হয়েছে। এবার হয়েছে? ইয়েস ম্যাম, হয়েছে। ইয়েস কভার হয়েছে। আচ্ছা, দেখো তো। এইবার আমি ফুল স্ক্রিন করছি, দেখতে পাচ্ছ? শুধু ডেফিনেশন অফ পলিউশন লেখা আছে। না ম্যাম, স্লাইড শো হচ্ছে না, ফুল স্ক্রিনে কিচ্ছু লেখা নেই, মানে পুরো ওই নর্মাল ছোটটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো কারণে স্লাইড শোটা নিচ্ছে না। ঠিক আছে, এমনি করাই, তাহলে আমার আর স্লাইড বানিয়ে কি লাভ হলো। ঠিক আছে, দেখছি পরের দিন এই সমস্যা কি করে সমাধান করা যায়। আচ্ছা, একবার আমি স্টপ করে আরেকবার করছি, দেখো তো। এইবার কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? না ম্যাম, সেই একই একই, কোনো পরিবর্তন নেই, মানে সেই সেকেন্ড পেজে ওই ছোটগুলোই সব দেখা যাচ্ছে একবার। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে, এটাই বড় করে দিয়ে এটাই পড়ো। হুম। ম্যাম, আপনি মনে হয় শেয়ার উইন্ডো করে রেখেছেন হয়তো, মানে ফুল স্ক্রিন করেননি হয়তো, মানে গো টু মিটিং। হ্যাঁ, উইন্ডোই তো করতে, মানে ফুল স্ক্রিন করলে তো, মানে টোটাল ইয়ে করলে তো আমার যাবতীয় কম্পিউটারে সবকিছু দেখা যাবে। না ম্যাম, আপনি একবার ফুল স্ক্রিন করুন, তারপরে আপনি স্লাইড শোটা দেখাতে পারবেন। মানে উইন্ডো করে রেখেছেন তো, তাই জন্য শুধু এইটুখানি দেখাচ্ছে। ফুল স্ক্রিন করলে তো দেখাটাই যায় স্লাইড শো। দাঁড়াও, স্টপ শেয়ারিং করছি। তুমি কি বলছো, কি করতে বলছো বলো? শেয়ার ম্যাম ওই করলাম, শেয়ার একটা করলে এন্টায়ার স্ক্রিন যেটা? হ্যাঁ, এন্টায়ার আচ্ছা, স্ক্রিন আচ্ছা, করে স্লাইড আচ্ছা। শোটা একবার চালান দেখি চলে কিনা।
আচ্ছা, এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এইবারে আপনি পাওয়ার পয়েন্টে ঢুকে স্লাইড শোটা চালান। এইবার দেখো তো। হ্যাঁ, এবার চলছে ম্যাম, এবার পুরো স্লাইড শো দেখা যাচ্ছে, যেরকম আচ্ছা, শুধু ঠিক আছে, ডেফিনেশন। বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, তো ডেফিনেশন অফ পলিউশন কি বলবো? ডেফিনেশন অফ পলিউশন হচ্ছে, পলিউশন দ্য ওয়ার্ড কামস ফ্রম পোলিওর, POLLUERE, পোলিওর। দ্যাট মিনস সিম্পল কন্টামিনেশন। কন্টামিনেশন মানে কিছু মিশে গেছে। তুমি এখন এই যে ক্লাসটা করছো, পাশে তোমার একটা চায়ের কাপ আছে, চায়ের কাপে চা খাচ্ছিলে, রেখে দিয়ে শুনছো। এইবার এই মুহূর্তে পাশের জানলা হোক বা পাশের কিছু হোক থেকে কি দু ড্রপ জল বা কিছু ধুলোবালি এসে তুমি দেখলে চায়ের মধ্যে পড়লো, কি একটা পোকা পড়লো। দ্যাট ইজ কল্ড কন্টামিনেশন। ইয়োর টি ইজ নাও কন্টামিনেটেড। কন্টামিনেটেড অনেক রকম হতে পারে, বিষাক্ত হয়ে যেতে পারে, কিছুই না, তুলে ফেলে দিলে মিটে গেল। তো কন্টামিনেশন মানে হচ্ছে যেটা মেশার কথা নয়, মিশে গেছে। এই শব্দগুলো শিখে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো পোলিও ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে এবং এর মানে হচ্ছে কন্টামিনেশন। ইন লেম্যান টার্মস, ইন লেম্যান মানে যে কিছুই টেকনিক্যাল নলেজ বা সায়েন্টিফিক নলেজ যে রাখে না, এরম মানুষের কাছে পলিউশন কি? পলিউশন ইজ সামথিং দ্যাট কন্টামিনেটস ইওর এনভায়রনমেন্ট। পলিউশন এমন একটা জিনিস যেটা তোমার পরিবেশকে বাইরে থেকে কিছু জিনিস এনে মিশিয়ে দিয়েছে, যেটা ছিল না। The presence of harmful substances in the air, land, and water, which can have an adverse effect on living organisms, that is called pollution. একটু দাঁড়াও তো, এই দরজাটা বন্ধ করো তো, তো আওয়াজ। The presence of harmful substances, এয়ার, ল্যান্ড, ওয়াটারের মধ্যে বাইরে থেকে কিছু হার্মফুল সাবস্টেন্স এসে মিশে গিয়ে যেটা মানুষের এবং সমস্ত লিভিং অর্গানিজমস এর ক্ষতি করছে। লিভিং অর্গানিজমস মানে মাইন্ডেড, শুধু নিজেকে ভেবো না। জন্তু জানোয়ার আছে, ম্যান ইজ অলসো অ্যানিমেল। অ্যানিমেলের হায়ার ক্রোমোজোমাল কম্বিনেশনের যে অ্যানিমেলটা আছে সেটা হচ্ছে আমরা। সো ম্যান ইজ আ অ্যানিমেল, এটাতে বা বাংলায় বললে মানুষ কিন্তু এক ধরনের জন্তু, এটাতে রাগ করার কিছু নেই। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, লিভিং অর্গানিজমস মানে হচ্ছে গাছপালা, ঠিক আছে? তাদের উপরেও যে ক্ষতিটা হয় তাকেও বোঝায়। ডিফারেন্ট টাইপস অফ পলিউশনস আছে, এগুলো খুব জেনারেল জিনিস, জাস্ট একটু জেনে রাখো। এয়ার পলিউশন, দ্যাট ইজ দ্য কন্টামিনেশন ইন ন্যাচারাল এয়ার, মিক্সিং অফ ডিফারেন্ট পলিউটেন্টস। এটারই সবচেয়ে হিউজ, মোস্ট আনকন্ট্রোলড একটা বিষয়বস্তু হচ্ছে এই এয়ার পলিউশনটা। নেক্সট, ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন কি? কন্টামিনেশন অফ ওয়াটার, ওয়াটারে কন্টামিনেশন হচ্ছে। এটা কি হতে পারে? ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হতে পারে, কেমিক্যাল কন্টামিনেশন হতে পারে, আর লাগবে না, ওটাই থাক। কেমিক্যাল কন্টামিনেশন হতে পারে, আর হচ্ছে পার্টিকুলেট, ধুলো, ধুলোও জলে মেশে। তিন রকম পলিউশন হতে পারে: পার্টিকুলেট কন্টামিনেশন, কেমিক্যাল কন্টামিনেশন, ব্যাকটেরিয়াল কন্টামিনেশন। নেক্সট, সয়েল পলিউশন, যেগুলো আমাদের আছে, করতে হবে কম বেশি। That is also known as land pollution. That is again contamination of some chemicals or bacteria into the soil. ঠিক আছে? যেটাতে ওর নর্মাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যায়। কার? সয়েলের নর্মাল কম্পোজিশন যাতে চেঞ্জ হয়ে যায়। নেক্সট, নয়েজ পলিউশন। এয়ারের পরেই যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে নয়েজ। ওয়াটারটার পরে আসে। ওয়াটার ক্লাস্টার ফর্মে আসে, কোথাও আছে কোথাও নেই, বাট এয়ার আর নয়েজ সব জায়গায় পাবে, কারণ দুটো ইন্টার রিলেটেড। আগে নয়েজ পলিউশন রিলেটেড যাবতীয় কিছু এয়ার পলিউশন অ্যাক্টের মধ্যেই কন্ট্রোল হতো। 2000 সাল থেকে ওটা আলাদা একটা সেকশন পায়। 2000 সালের পর থেকে ওর নিয়ম কানুন অনেক বেশি স্ট্রিক্ট হয়। তার আগে অবধি রাত্রিবেলা
পাড়ায় প্রোগ্রাম, হইচই, গাড়ি রাত হলে যাওয়া, এইসবের ওপর মাইক, হর্ন, মিছিল, কোনো কিছুর ওপর কোনো নিয়ম কানুন ছিল না। 2000 সালের পর থেকে যখন এই নয়েজ অ্যাক্টটা আলাদা হয়ে যায় তখনই এর স্ট্রিক্টনেসটা বেড়ে যায়। নেক্সট হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউশন। দিস ইজ অলসো আ রেয়ারলি ফাউন্ড, বাট যদি যেখানে পাওয়া যাবে সেখানে কিন্তু ম্যাসিভ হবে। রেডিও অ্যাক্টিভ মানে সেই আলফা, বিটা, গামা রেডিয়েশন, তার যে প্রভাব পড়ে, ঠিক আছে? এইগুলো জেনারেলি মানে যদিও এরা মোস্ট ডেঞ্জারাস, যেটা তুমি লেখাটা দেখতে পাচ্ছ, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ফর্মস অফ পলিউশন, বাট it can affect all kinds: air, land, water. Every kind of source can be polluted by the radioactive pollution. It is generally happen due to any leakage or any accident. এটা জেনারেলি কিছু যদি লিক করে যায়, যে সমস্ত জায়গায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি হয়, নিউক্লিয়ার এনার্জি নিয়ে রিসার্চ হয়, সেই সমস্ত জায়গাগুলো জানবে একটু মেন এরিয়া থেকে, লোকালিটি থেকে একটু আলাদা হয়, বাইরে হয়। লোকালিটির মধ্যে এগুলো নিয়ে কাজ হয় না, বিকজ যদি কোনো লিকেজ, যদি কোনো অ্যাক্সিডেন্টাল হয় তাহলে ফ্যাটালটা কম হবে। এটাই কারণ, আর কোনো কারণ নেই। তো এই ধরনের লিকেজ, অ্যাক্সিডেন্টাল এমিটার হলে তবে এই রেডিও অ্যাক্টিভ পলিউশন হতে পারে। রেডিও অ্যাক্টিভ পলিউশনের যেমন একটা সুবিধা যে তুমি যত্রতত্র পাবে না। এয়ার পলিউশন যেমন তোমার, তুমি যেই ঘরের মধ্যে বসে আছো সেখানেও হচ্ছে, আছে পলিউট্যান্ট এয়ার সেই ঘরের মধ্যেও আছে, কিন্তু রেডিও অ্যাক্টিভ পলিউশনটা তুমি যত্রতত্র দেখতে পাবে না। এটা একটা প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট কি? মাইনাস পয়েন্ট হচ্ছে এটা যে লিক করছে তুমি বুঝবে না, বছর ঘুরে যাবে তুমি বুঝবে না। ওয়াটার বলো, পেট খারাপ হয়ে যাবে, চোখে দেখতে পাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়াটারের, আশেপাশে লোকের শরীর খারাপ হচ্ছে, তাই দেখে তুমি ওয়াটার পলিউশন ধরতে পারবে। এয়ার পলিউশনও ধরতে পারা যায়, এই ধুলোবালি, অ্যাজমা, ইউজ অফ ইনহেলার, হ্যাঁ, ইনক্রিজ ইউজ অফ ইনহেলার, এগুলো দেখলে ধরা পড়ে যায়। কিন্তু রেডিও অ্যাক্টিভ পলিউশন হচ্ছে সাইলেন্ট কিলার, এটা ধরা পড়ে না। আর গামা রেডিয়েশন বা আলফা রেডিয়েশন, এই ধরনের যখন রেডিয়েশনটা এমিট হবে সেটা তোমার শরীরে ঢুকতে আরম্ভ করবে, প্রথম এটার কোনো এফেক্টই হয় না, একটা সার্টেন টাইমের পর এটার এফেক্ট হয়। দিস ড্যামেজ ইওর সেল। এটা কোন সেলকে ড্যামেজ করবে সেটা তুমি বলতে পারো না। তো ড্যামেজ ইওর সেল। যারা রেডিও অ্যাক্টিভ নিয়ে প্রথম ইনভেন্ট করেছিলেন, নাম কি তাদের জানো? জানো, সবাই জানো। যারা ম্যাম প্রথম এই, ম্যাডাম কিউরি বলা হয় হ্যাঁ জেনারেলি তো। হ্যাঁ, ম্যাডাম কুরি, হেনরি কুরি, মা মেয়ে ছিল, আর তার মানে পরবর্তীকালে জামাইও ওই ইয়েতে ঢোকে আর কি, তিনজনের ছিল। তো ম্যাডাম কুরি, পিয়ের কুরি, হেনরি কুরি। তো যাই হোক, এই তিনজনের মধ্যে যিনি ধরা যায় ম্যাডাম কুরিকে বেশি সন্দেহ করা হয়, উনি কিন্তু সেল ড্যামেজ হয়েই মারা গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ওই কাজ করতে 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 করতে, ওর তো নতুন, তার আগে তো কিছু জানা ছিল না, ওই রেডিয়েশন উনি দীর্ঘ জীবন নিয়েছেন, এটা সন্দেহ। তার ফলেই ওনার মানে উনি ওনার জীবন ম্যাম ওনার একটা ছন্নপতন হয়। রেডিয়ামের নেকলেস ছিল। হুম। তো এইখান থেকে তারপরে এই এই সবকিছুরই তো ভালো মন্দ আছে, এইটারই পরে একটা আপগ্রেডেশন হয়, হুইচ ইজ কল্ড রেডিও থেরাপি। কেমোথেরাপি বলে যাকে, রেডিও থেরাপি বলে যাকে। কেমোথেরাপি হচ্ছে কেমিক্যাল ইনজেক্ট করে থেরাপিটা হয়, রেডিও থেরাপি হচ্ছে রেডিয়েশন ইনজেক্ট করে যেটা হয়। এটারই একটা ভালো দিক যে সেল ড্যামেজ, কিন্তু প্রবলেম একটাই, ওই সেলটা শুধু যে টার্গেট সেলটাকে নষ্ট করে তা নয়, হোল বডিরই কিছু না কিছু নষ্ট করে, যার ফলে ওর একটা হিউজ সাইড এফেক্টস হয়। বাট স্টিল ইট ওয়ার্ক। একদম লাস্ট স্টেজ অফ ট্রিটমেন্ট এটাই এখনো। যাকে অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে। তো এই হলো আমার প্রিলিমিনারি যে জিনিসগুলো জানা দরকার সেটা। নেক্সট, এবার কি হলো কেসটা, ডেফিনেশন অফ, হ্যাঁ, নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ পলিউটেন্টস। স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা দেখবে, ডেফিনেশন অফ পলিউটেন্টস। এবার আমি পলিউটেন্টস এ চলে এলাম। দূষক,
আগে ছিলাম দূষণ, বাংলায় যেটা ছিল শেষে মূর্ধন্য ন, এখন চলে আসছি দূষক ক, পলিউট্যান্ট মানে যারা পলিউশনটা তৈরি করে, দোজ হু আর রেসপন্সিবল ফর pollutants. Any substance that present in environment in harmful concentration, ভালো করে বুঝে দেখো, যে কোনো পদার্থ যদি সেটা বেশি মাত্রায় হয়ে যায় বা এমন একটা মাত্রায় হয়ে গেল যেটা এখন ব্যাড এফেক্ট তৈরি করছে, সেটাকেই আমরা পলিউট্যান্ট বলতে পারি। কার্বন ডাইঅক্সাইড, এটা আমি আগেও বলেছিলাম, কোথাও একে পলিউট্যান্ট হিসাবে দেখতে পাবে, কোথাও একে পলিউট্যান্ট হিসাবে দেখতে পাবে না। তার কারণ এটাই, আগে পলিউট্যান্টস এর ডেফিনিশন ছিল যারা শুধুমাত্র ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যেমন কার্বন মনোক্সাইড, ও সামান্য মাত্রায় তৈরি হওয়া মানেও দ্যাট ইজ পলিউট্যান্ট। কার্বন ডাইঅক্সাইডকে আমরা যখন পড়াশোনা করেছি তখন বলতো ওটা পলিউট্যান্ট নয়, বাট এখন যে রেটে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়েছে তার রেসপেক্টে চিন্তা করতে গেলে কোথাও কোথাও কার্বন ডাইঅক্সাইডকেও পলিউট্যান্ট হিসাবে কনসিডার করছে। বাট মনে রাখতে হবে, ইট ইজ আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন, যখন এর পরিমাণটা একটা লেভেলের বাইরে চলে যাবে তখন, তার আগে নয়। সে লেভেলটা কি সেটাও আসবে। তাহলে এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড ডেফিনেশন, পরবর্তীকালে ভাইভায় বলো, অ্যাসাইনমেন্টে বলো, সব জায়গাতে তোমরা এটা ব্যবহার করতে পারবে। এনি সাবস্টেন্স প্রেজেন্ট ইন এনভায়রনমেন্ট ইন হার্মফুল কনসেন্ট্রেশন দ্যাট অ্যাডভার্সলি অল্টার দ্য এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্টের ক্যারেক্টারকেই অল্টার করে দিচ্ছে, ড্যামেজ দ্য গ্রোথ অফ স্পিসিস, সেই স্পিসিসটা আমাদেরও হতে পারে, প্ল্যান্ট স্পিসিসও হতে পারে, ইন্টারফেয়ার ইন ফুড চেইন, ইনসেকটিসাইড, পেস্টিসাইড, এটা আমাদের ফুড চেনের মধ্যে আছে, কিন্তু ফুড চেনে নেই, নেক্সট জেনারেশনেও যাবে সেটা, এটাও জেনে রাখো। সো ইটস টক্সিসিটি, ইটস এফেক্ট, অল টুগেদার ইট ইজ কল্ড পলিউটেন্ট। তবে যে কোনো সাবস্টেন্স যদি সেটা পরিমাণের বাইরে চলে গিয়ে আমাদের ক্ষতি করে, সেটা কিভাবে ক্ষতি করবে, গ্রোথ রেটকে হ্যাম্পার করতে পারে, ফুড চেনের মধ্যে ঢুকে যেতে পারে, ফুড চেনের মধ্যে ঢুকে গেলে তাকে টেনে বার করা খুব মুশকিল, কারণ সেটা এখন চেনে ঘুরছে, তার টক্সিসিটি তা যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা পলিউটেন্ট বলে থাকি। নেচার অফ পলিউটেন্ট, পলিউটেন্ট কি রকমের হয় বা কত রকমের হয়, দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা বায়োডিগ্রেডেবল, একটা প্রজাতি হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে যাদেরকে তুমি খোলা আকাশের নিচে ফেলে রাখবে, এরা ডিকম্পোজ করে যাবে বাই দ্য মাইক্রো অর্গানিজম দ্যাট আর নর্মালি প্রেজেন্ট ইন এয়ার, তাদেরকে বলে বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। অর্গানিক ওয়েস্ট, এই যে গাছের পাতা পড়ে, তারপরে এই যে অর্গানিক ওয়েস্ট যেগুলো হয়, ওতে নিয়ে মাথা ব্যথা করতে নেই, ওরা নিজেরাই ডিকম্পোজ করে ওদের অ্যামাউন্ট কমে গিয়ে ওরা ডিসপোজ অফ হয়ে যাবে। অ্যানাদার ইজ নন বায়োডিগ্রেডেবল। প্রবলেম এদেরকে নিয়ে, কারণ এগুলো মানুষের তৈরি, এগুলোর আবিষ্কার মানুষের। প্লাস্টিক, মেটালস, যেটার উপর আমি আগের দিন বলছিলাম, যাদের ডিসপোজ করা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এখনো ডিসপোজাল টেকনিক যখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়বে, পড়ার পর বুঝতে পারবে যে এখনো সেটা ফুল অ্যাপ্রুভ নয়। মানে কি বলবো, মানে তুমি ডিসপোজ করছো ঠিকই ওই প্রসেসে, বাট তুমি জানো এর একটা প্রবলেম হতে পারে ভবিষ্যতে, বাট তাও কিছু করার নেই, তোমাকে ওই পথেই চলতে হচ্ছে, বাট এর থেকে উন্নত এখনো অব্দি বেরোয়নি। এই একটা টোটাল, ছবিটা দেখাচ্ছি, টোটাল একটা কানেক্টিভিটি, এয়ার, ল্যান্ড, ওয়াটার, একটা চেনের মতন থাকে। যদি এটা ভালো করে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড বাঁদিক থেকে চিন্তা করো, একদম ছবির বা তোমার বাঁদিক থেকে দেখো, ফার্স্ট যত আরবানাইজেশন ডেভেলপমেন্ট যত হয়েছে, তত সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন পূর্ব পরে তৈরি হচ্ছে, যেটা পিঙ্ক অ্যারোতে লেখানো আছে। সিএফসি তৈরি করছে কি, ওজোন ডিপ্লিশন। সেখান থেকে কার্বন ডাই অক্সাইড, শুধু যে সিএফসি বেরোয় তা তো নয়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সব এসে 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 এসে
অ্যাটমসফিয়ারের একটা সার্টেন লেভেলে গিয়ে জমা হচ্ছে। যখন নিচ থেকে ওপরে উঠছে তখন ওটা আশেপাশে যা ক্ষতি করার করছে, যখন এটা ওপরে চলে যাচ্ছে মানে অ্যাটমসফিয়ারের একটা সার্টেন লেভেলে চলে যাচ্ছে, তখন সেটা সামটাইমস অ্যাসিড রেন হিসাবে ডিপোজিট হয়ে আবার নেমে আসছে। যারা নেমে আসছে না তারা ওইখানেই একটা প্রোটেকটিভ শিল্ড হিসাবে কাজ করছে, পাঁচিল হিসাবে কাজ করছে। এই পাঁচিলটার কি কাজ? এরা হার্মফুল রেডিয়েশনকে পৃথিবী থেকে ফিরতে দিচ্ছে না, পৃথিবীর মধ্যে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। আসছে, ওদেরকে ভেদ করে আসছে, কেন আসছে সেটাও পরে বলবো। ইভেন তোমরা জানো এখন সূর্যের আলো এই প্রোটেকটিভ শিল্ডটাকে ভেদ করে তোমার কাছে চলে আসছে, কিন্তু ফেরত যাওয়ার সময় কিন্তু আর যেতে পারছে না, আবার রিভার্ট ব্যাক করে আসছে। যার ফলে এভারেজ টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যাকে গ্লোবাল ওয়ার্মিং বলছো, গ্রিন হাউস এফেক্ট বলছো, ঠিক আছে, এয়ার কোয়ালিটি প্রচন্ড ডিটোরিয়েটেড, এইসব প্রবলেম গুলো হচ্ছে। ঠিক আছে, এই গেল নমিনাল জিনিস। শুরুর দিন বেশি কমপ্লিকেটেড জিনিসে ঢুকছি না। এইবার চলে আসছি এয়ার পলিউশন। এয়ার পলিউশন কাকে বলে? না, এয়ার পলিউশন হচ্ছে প্রেজেন্স অফ সাবস্টেন্সেস ইন এয়ার in such amount that disturb the normal ratio of atmosphere and it create adverse effect towards living organisms. এয়ার পলিউশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিছু সাবস্টেন্স এমন পরিমাণে আছে যেটা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের নর্মাল রেশিওকে নষ্ট করে দেয়, দ্যাট affect or destroy the normal ratio of atmosphere and create adverse health effect. এই ক্রিয়েট অ্যাডভার্স হেলথ এফেক্ট এই শব্দটা প্রচুর জায়গায় শুনতে পাবে, কারণ আমরা মানুষরা সেটাতেই প্রবলেম অনুভব করি যেটা আমাদের আমাদের নিজেদের প্রবলেম ক্রিয়েট করে। এটা মনুষ্য জাতির বৈশিষ্ট্য। একটা প্রবলেম ততক্ষণ না প্রবলেম মনে হয় না যেটা তখন না আমাদের ঘরের মধ্যে ঢুকে আসে। ঘরের মধ্যে যখন ঢুকবে তখন মনে হবে আরে হ্যাঁ এটা তো প্রবলেম ছিল। বাইরে যতক্ষণ ছিল ততক্ষণ ও চলছে, তো দেখছি পরে কি করা যায়। আচ্ছা, তো ডেফিনেশন তো মানুষের তৈরি, তাই ক্রিয়েট অ্যাডভার্স হেলথ এফেক্ট এটা তুমি পাবে। সোর্সেস অফ এয়ার পলিউশন, কি কি সোর্স হয় একটু দেখে নি। দ্যাট ইজ এয়ার পলিউশন দুটো ভাবে হয়, ন্যাচারাল সোর্সেসও হয়, শুনে হয়তো অবাক লাগবে। হ্যাঁ, প্রাকৃতিক বায়ু দূষণও হয়, ন্যাচারাল এয়ার পলিউশন ইজ অলসো আ পলিউশন, অ্যান্ড প্যারালাল ম্যান-মেড পলিউশন। অর এই ম্যানমেড শব্দটার একটা ভালো ভাষা আছে, অনেক বইয়ে দেখতে পাবে, সেটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। আমিও বলেছি অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, অ্যানথ্রোপোজেনিক কজ, অ্যানথ্রোপোজেনিক সোর্স। অ্যানথ্রোপোজেনিকের বাংলা মানে लेमन लैंग्वेज হচ্ছে मैन-मेड, मनुष्य सृष्ट, जो इंसान लोगों ने क्रिएट किया हुआ है। The main cause of air pollution is basically divided in two ways. One is natural, another is man-made. Man-made means the portion of man-made is obviously huge. Man-made এর পোর্শনটা অবশ্যই অনেক অনেক বেশি, ন্যাচারালটা কম, বাট স্টিল আছে। ন্যাচারালটা কারা দেখে নাও। ন্যাচারাল হচ্ছে ডিউ টু দ্য ন্যাচারাল ক্যালামিটিস, ভলক্যানিক ইরাপশন, যে সমস্ত জায়গা ভলক্যানিক বেল্টের মধ্যে পড়ে তাদের এখানে এই পলিউশনটা ভীষণ এফেক্ট করে। ভলক্যানিক ইরাপশন, এটার কোনো কন্ট্রোল নেই। আমাদের যেমন আমাদের কান্ট্রিতে যেমন এই ফ্লাড জিনিসটা প্রচন্ড বেশি, আজ প্রতি বছর কোথাও না কোথাও হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আবার এই ভলক্যানিজমের প্রবলেমটা খুব হিউজ। কিছু কিছু জায়গায় আছে ফরেস্ট ফায়ার, অস্ট্রেলিয়া, ব্রাজিল, প্রচন্ড ফরেস্ট ফায়ারের প্রবলেমে পড়ে। ওদের যেহেতু একটা লার্জ অংশ ফরেস্ট, ওরা এই ফরেস্ট ফায়ারটা কিন্তু আপনা হতেই লাগে, কেউ লাগায় না, তোমরা জানো, জাস্ট ওটা প্রচন্ড এয়ার সার্কুলেশনে ঘষা খেয়ে লেগে যায়, ফ্রিকশনের জন্য লেগে যায়। ডাস্ট স্টর্ম, কিছু কিছু জায়গা ভীষণ স্টর্ম প্রোন হয়, আমেরিকার কিছু কিছু জায়গা আছে ভীষণ স্টর্ম প্রোন। সাইক্লোন, টর্নেডো, টাইফুন, এগুলোর কিন্তু
সবার এক ক্যারেক্টার, শুধু দেশ বিশেষে নাম হবে। তুমি এখানে টাইফুন দেখতে পাবে না, এখানে পাবে সাইক্লোন। আমেরিকায় তুমি টর্নেডো বা এসব ছাড়া ওখানে সাইক্লোন শব্দটা ব্যবহার হয়। বেসিক্যালি এগুলোর মধ্যে খুব একটা কিছু তফাৎ নেই। তো এই জন্য এইগুলো একটা সোর্স ফর ন্যাচারাল এয়ার পলিউশন। বাট তুমি এগুলো থেকে বুঝতেই পারছো যে এগুলোর পরিমাণটা খুব কম। পোলেন গ্রেন মানে ওই যে চাষবাসের যে ক্ষেত হয় না, ক্ষেতের যে সমস্ত ধরো যেসব শস্যগুলোতে ফুল পোর্শনটা বেশি থাকে, ফ্লাওয়ার পোর্শনটা বেশি থাকে, ওখান থেকে কিছু পোলেন বা রিং বেরোয়, সেগুলো ফাইন পার্টিকেল এয়ারের মধ্যে ভাসে। দ্যাট ইজ অলসো আ সোর্স অফ পলিউশন, কিন্তু এগুলো খুব কম। আবারও বলছি, কিছু অ্যালার্জেটিক স্পিসিস, বায়োলজিক্যাল কিছু মাইক্রো অর্গানিজমস এয়ারে ভেসে বেড়ায়, কিছু এয়ারবোর্ন ডিজিজ তারা তৈরি করে। কাফিং, স্নিজিং, তারপর ধরো ইচিং, র্যাশ। প্রচুর মানুষের দেখবে হয়, রাস্তাঘাটে ঘুরলো, একটু আনকমন জায়গায় গেল, গায়ে এদিক ওদিক র্যাশ পেয়ে, যাকে আমরা বলি সেন্সিটিভ স্কিন। হতে পারে সেন্সিটিভ স্কিন, বাট দ্য কজ ইজ biological to fine organisms. These are also pollutants. এই গেল ন্যাচারাল। এইবার চলে আসি যেটা আমরা বেশি মাথা ব্যথা করি, সেটা হচ্ছে ম্যান মেড। এটা একসাথে স্ক্রিনে আমি দেখিয়েছি, তোমাদের ধীরে ধীরে পড়তে সুবিধা হবে। কি কি ম্যান মেড কোর্স বা ম্যান মেড কজেস গুলো যদি আমি দেখি, ফার্স্ট হচ্ছে, এটা আমিও একদিন আলোচনা করেছিলাম, বলতেও পেরেছিলে, যে ফার্স্ট প্রবলেম হচ্ছে হাই ইন্টেন্সিটি পপুলেশন। ফার্স্ট প্রবলেম হচ্ছে পপুলেশন। শুনতে খারাপ লাগতে পারে, কেউ পার্সোনালি নেবে না, বাট ইয়েস, পপুলেশন ইজ আ প্রবলেম, এটা ট্রু। এবং পপুলেশন যত বাড়বে তার সাথে বাড়বে ফুয়েল কনজাম্পশন। ফুয়েল কনজাম্পশন যত বাড়বে, হিট জেনারেশন, পাওয়ার জেনারেশন তত বাড়বে, তত রিসোর্স ইউটিলাইজেশন বেশি শুরু হবে, এবং সেখান থেকে এই সব ধাপ থেকেই পলিউশনটা বাড়বে। যখনই হাই ইন্টেন্সিটি বা হাই ডেন্সিটি অফ পপুলেশন যখন বাড়বে, সেখান থেকে ইমপ্রপার স্টাইল অফ লিভিং বাড়তে থাকবে। আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখে বলি, আহ কি সুন্দর, যেরকম গ্রামগুলো তেমনি শহরটা, তেমনি কত গাছ। কথাতেই বলে দেখবে যে ইউরোপের ন্যাচারাল বিউটিটা বেশি। কেন বেশি ভাই? কারণ দেয়ার পপুলেশন ডেন্সিটি ইজ লিমিটেড। যে কারণেই হোক, সে তর্কে আমি যাচ্ছি না, সেটা বায়োলজিক্যাল টার্মস, তোমাদের লাগছে না। বাট পপুলেশন ডেন্সিটি ইজ আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল আছে বলেই এই ন্যাচারাল রিসোর্স গুলো, যেটা দেখে তোমার চোখ ভাল লাগছে, দিজ আর নাথিং বাট দ্য ন্যাচারাল রিসোর্স, সেইগুলোর জায়গাটা জায়গায় আছে, সেগুলোকে কেউ আজকে খামচে নষ্ট করছে না। তাই জন্যই তোমার ওটা ভাল লাগছে। এখানে কেন ভাল লাগবে না? কারণ এখানে খুব কম জায়গায় প্রচুর মানুষ লাইফ সাস্টেন করার জন্য লড়াই করে যাচ্ছে। সেই লড়াই আমরা তার থেকে হয়তো অনেক বেটার অবস্থায় আছি, আমাদের থেকেও বেটার অবস্থায় লোক আছে। এক একজনের লড়াই এক এক রকম। অন দ্য বেসিস অফ দি পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ক্রাঞ্চ। একটা আমরা দেখবে পেপারে বলে, কিছুদিন আগেই বোধহয় একটা গভর্নমেন্ট ডোমের অ্যাপ্লিকেশন দিয়েছিল, শ্মশান ঘাটের ডোম। সেই ডোমের অ্যাপ্লিকেশনে জমা পড়েছে মাস্টার্স, গ্র্যাজুয়েট তো আছেই, ছেড়ে দাও, মাস্টার্স আছে, হায়ার মাস্টার্সও আছে, সবাই আছে। কেন আছে, কেন চাকরি নেই আমি সেটা বলছি না, বাট ওয়ান প্রবলেম ইজ সেম, দ্যাট ইজ পপুলেশন ক্রাঞ্চ। যত মানুষ আছে তত মানুষের চাকরি নেই। এত কুইক বাড়লে কোনো গভর্নমেন্ট সাপ্লাই দিতে পারবে না। কোনো চাকরিটার মানুষ তৈরি করে না রে বাবা, প্রয়োজন অনুযায়ী ডেভেলপ করে। এবার কে পাচ্ছে কে পাচ্ছে না, গভর্নমেন্ট কাকে দিচ্ছে না, দ্যাটস পলিটিক্যাল ইস্যু। বাট পপুলেশন ক্রাঞ্চ ইজ আ ফার্স্ট ফ্যাক্টর। তারপরে করাপশন, রাজনৈতিক ডামাডোল, ওইসব বাদ দাও, তারগুলো পরে আসে। আচ্ছা, সেখান থেকে আসে হাই ফুয়েল কনজাম্পশন, পাওয়ার জেনারেশন, ছোট জায়গায় বেশি মানুষ আছে, রাস্তা দিয়ে বেশি সংখ্যক গাড়ি যাচ্ছে, এগ্রিকালচারাল ল্যান্ড গুলো সেই প্রোডাকশন দিয়ে উঠতে পারছে না, তাদেরকে পেস্টিসাইড, খুব বেশি মাত্রায় ফার্টিলাইজার দিতে হচ্ছে যাতে বেশি পরিমাণে সে বেচতে পারে। এই করতে গিয়ে
আমরা কি করছি, অ্যাট দ্য ডে এন্ড আমাদের কোয়ালিটি, যেখানে আমরা বাস করি, ওয়্যার উই লিভ, সেটাকে আমরা নামিয়ে নিয়ে চলে যাচ্ছি তলায়। ইট ইজ দ্য কজ, ম্যান মেড কজ। র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, সেটা খানিকটা ভালো খানিকটা খারাপ। ভালো কেন? ডেভেলপমেন্ট সবাই চায়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। খারাপ কেন? খারাপ হচ্ছে এই এই যে যোগান আর চাহিদা, এই চাহিদা মেটাতে মেটাতে এখন সেটাকে তুমি অ্যাবিউজ করতে শুরু করো। অ্যাবিউজ মানে বাজে ব্যবহার, অপব্যবহার। অপব্যবহার কথাটার ইংরেজি শব্দ হচ্ছে অ্যাবিউজ, ওই অ্যাবিউজ নয়। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড আউটকাম। যেটা বললাম, বার্নিং অফ ফুয়েল, যেটা আমি বলছিলাম, তোমাদের ইঞ্জিনিয়ারদের থেকে মানে ফিউচার ইঞ্জিনিয়ারদের থেকে একটাই সাধারণ মানুষের রিকোয়ারমেন্ট, যে উইল ইউ প্রোভাইড আ অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি। দেখছো তো পেট্রোল ডিজেলে পাচ্ছি না, উইল ইউ প্রোভাইড আ অল্টারনেটিভ সোর্স। এই যে ইলেকট্রিসিটি মাসে মাসে বিল ভরি, দ্যাট ইজ অলসো আ ক্রাইসিস অফ ফসিল ফুয়েল। তো তোমরা কি এমন কোনো সোর্স দিতে পারো যেটা আমার ইলেকট্রিসিটির যে নিড গুলো, ফ্যান, লাইট, এসি, এইগুলোর কি তোমরা কোনো অল্টারনেটিভ সোর্স আমাকে রিসোর্স এনার্জি দিতে পারো? কনস্ট্রাকশন, সোলার হ্যাঁ এনার্জি এগুলো। আছে, ডেফিনেটলি আছে। কনস্ট্রাকশন রিলেটেড ইঞ্জিনিয়ারদের থেকে রিকোয়ারমেন্ট কি? তোমরা কি কোনো কনস্ট্রাকশন করার সময় এমন ভাবে কি করতে পারো যাতে এই ঘরে ঘরে এসির প্রবলেমটা একটু সলভ হয়? প্রচুর মানুষ এসি লাগাতে বাধ্য হয় কেন জানো? আশেপাশে এত ঘিঞ্জি বাড়ি, পারছে না না লাগিয়ে। সবাই যে আরাম করতে লাগায় তা নয়। এয়ার সার্কুলেশন টোটালি স্টপ। ম্যাম এই ছোটবেলা থেকে, এয়ার সার্কুলেশন ওই এয়ার ফ্লোটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য এসি হ্যাঁ, লাগাতে তো। তো তোমরা একটা প্রপার টাউন প্ল্যানিং কেন হবে না? আমি বাড়িগুলো যেখানে সেখানে পারছি তুলে দিচ্ছি। আরে আমার পাশের বাড়িটা দোতলা ছিল, আমি দোতলা বানিয়েছিলাম এই ভেবে যে হাওয়া পাবো। সে ওভারনাইট সেটাকে ফ্ল্যাটে দিয়ে দিল, সে উঠে গেছে 5 তলা। এবার আমার তো চাপা পড়ার অবস্থা, আমি কি এখন 5 তলায় উঠবো? সম্ভব? তো প্রপার টাউন প্ল্যানিং ভাই কেন থাকবে না? আচ্ছা, নেক্সট এই যে ক্রাশিং গ্রাইন্ডিং, ভাঙছি তৈরি করছি, ভাঙছি তৈরি করছি। তুমি বাইপাসের ওপর দিয়ে যাও, প্রথম যাচ্ছ আপ, মানে ধরো টুয়ার্ডস কলকাতা যাচ্ছ, রাস্তাটা তৈরি হচ্ছে, তুমি এঁকে বেঁকে লাফাতে লাফাতে গেলে, কিছুদিন বাদে দেখলে রাস্তাটা সমান হয়ে গেছে, খুব চালাতে চালাতে হেভি মজা করতে করতে চলে গেলে অফিস। কিছু মাস পরে দেখলে এপাশটা তো দৌড়াচ্ছ, ফিরছো যখন তখন তো কোমর পিঠের অবস্থা বেহাল করেছে ফিরছো, আবার লাফাতে 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 আসছে। কনস্ট্যান্ট ক্রাশিং গ্রাইন্ডিং, ক্রাশিং গ্রাইন্ডিং, মানে তৈরি করছি ভাঙছি, তৈরি করছি ভাঙছি, শেষ নেই সুখ নেই, করেই যাচ্ছে। আচ্ছা, ডিসপোজাল অফ ওয়েস্ট, কোথায় ফেলবো ভাই ময়লাটা? আমি, আমার বাঁশি বাজাচ্ছে, ছুঁড়ে দিয়ে চলে আসছি, এবার সে নিয়ে কোথায় ফেলছে তুমি জানো? সেগুলোর কি হচ্ছে? এটা গেল ডোমেস্টিক ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হলে আরো ভয়ঙ্কর, কনস্ট্রাকশন ওয়েস্ট হলে আরো ভয়ঙ্কর, রেডিও অ্যাক্টিভ তো ছেড়ে দাও, ওটা আলাদা লেভেলে যাচ্ছে। তো এইগুলোর একটা জেনারেল প্রসেস হতে হবে। তার জন্য তোমাকে মেটেরিয়াল ইউজের সময় খানিকটা কন্ট্রোল করতে হবে। এক গাদা তৈরি করার পর এবার ফেলবো কোথায় করে লাফালে হবে না, শুরু থেকে সেটাকে কন্ট্রোল করতে হবে। এগ্রিকালচারাল প্র্যাকটিস, এই ফার্টিলাইজার তোমরা জানো? আচ্ছা, এটা আমি পরে শেষে বলছি। রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, তো দিস আর অল দা ম্যানমেড ওয়েস্ট। আজকে এই অব্দি রইলো। একটা লাস্ট আমি টপিক তোমাদের সাথে শেয়ার করে যাই, তোমরা কজন জানো আমি জানি না এটা। স্ক্রিনটা শেয়ার বন্ধ করলাম। ফার্টিলাইজার দু রকমের হয়, কেমিক্যাল, আরেকটা হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার। এখন অর্গানিক শব্দটা খুব ব্যবহার হয়, অর্গানিক ফার্টিলাইজার বা বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার অলমোস্ট ডু দ্য সেম থিং অ্যাজ কেমিক্যাল ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার বা অর্গানিক ফার্টিলাইজার দিয়ে সেম কাজ হয় যা কেমিক্যাল ফার্টিলাইজারে হয়ে আসছে, বাট স্টিল কেমিক্যাল ফার্টিলাইজার গুলোর ইউজ বেশি, বায়ো ফার্টিলাইজারের ইউজ কম। অর্গানিক প্রোডাক্ট হিসাবে অল্প কিছু জিনিস বিক্রি হয়, তাদের দামও প্রচুর।
কিন্তু অর্গানিক ফার্টিলাইজার কোথা থেকে আসে? এই যে ডোমেস্টিক ওয়েস্ট গুলো যে জমা হয় থাপার মাঠ বা আদার জায়গায় যে জমা হয় ওখান থেকেই তৈরি হয়। কিছুদিন রাখার পর ওরাই ওয়েস্ট হিসাবে কাজ করে, ন্যাচারাল, কিছু করতে লাগে না, নিজেরাই পচবে, বোঝা যায় ওটা একটা মেটেরিয়াল হিসাবে কাজ করবে, দেন ওটা ওয়েস্ট হিসাবে ফার্টিলাইজার হিসাবে কাজ হবে। বলতে পারো আজও ম্যাম কেন ব্যবহার নেই কাউ ওটা? ডাং ফার্টিলাইজার, ম্যাম কাউ ডাং ফার্টিলাইজার হিসাবে ইউজ করা যেতে পারে না? ও তো হিউজ সোর্স অফ মিথেন, যা আমার নাইট্রোজেন হ্যাঁ, এইসব জিনিস হ্যাঁ তো। হয়, বাট ওটাকে একটু কালচার করে নেওয়ার পর করা যায়। কালচার করে নেওয়ার পর করতে হয়। সবচেয়ে ভালো হচ্ছে যেগুলো আমাদের অর্গানিক ওয়েস্ট হয়, বাড়ি থেকে যে অর্গানিক ওয়েস্ট গুলো তৈরি হয় না, আনাজের খোসা, ন্যাচারাল যে ওরা হচ্ছে সবচেয়ে ভালো ফার্টিলাইজার। কিন্তু এখনো অব্দি কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ বেশি। কেন? কারণ অনেক কেমিক্যাল কারণ ইন্ডাস্ট্রি ম্যাম দাঁড়িয়ে আছে। সবাই কেমিক্যাল ফার্টিলাইজারে দিয়ে অভ্যস্ত হয়ে গেছে তাই। আহ, অভ্যস্ত হয়ে গেছে, কুইক প্রোডাকশন, ভেতরে নিউট্রিশন ভ্যালু ডাউন, কিন্তু দেখতে হেভি চকচকে, তোমার তো সেটাই চাই। আর দ্বিতীয় কথা কি, এই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো যে দাঁড়িয়েছে, হিউজ ইয়ে মানে কি বলবো, একটা হিউজ ইনভেস্টমেন্ট, তুমি রাতারাতি বন্ধ করে দিলে এরা যাবে কোথায়? কেমিক্যাল বায়ো ফার্টিলাইজারের রিপ্লেস করে দেবে? কোনো খরচাই তো নেই, কোনো দামই তো নেই, তুমি কিনবে কেন, তুমি তো বাড়িতে বানাবে। এখনো চলছে, স্টপ করতে পারেনি, পারা যাবেও না। বোঝা গেল? এটাতে কিছু পলিউশন যতই ইমপ্রুভ হোক না কেন কিছু তো চলবেই, তাও যতটা কমানো যায় তার জন্য সবাই চেষ্টা করছে। ঠিক আছে, এই গেল, নেক্সট তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। হুম, আমি এখান থেকে বেরোই, আমি এই অংশটা আরেকদিন পড়াবার পর বা দেখছি আজকেও এটা পারলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, তাহলে আমি বেরোলাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ।